হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে ওই কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এটা হচ্ছে এসএসসি লেভেলের চ্যাপ্টার 7 কেমিস্ট্রি বই। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হবে না একটু যেন সমস্যা না থাকে এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। শুধুমাত্র আপনাদের জন্য আমাকে একটু সাপোর্ট করেন। ঠিক আছে, আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করতে পারেন, বা যারা চ্যাপ্টারটা বুঝতেছে না তাদের সাথে একটু শেয়ার করতে পারেন, অন্তত বলতে পারেন যে এই ভিডিওটা দেখতে পারিস যে চ্যাপ্টারটা মনে হয় মানে আমি বুঝতে পারছি, আপনি তুমিও বুঝতে পারো, এরকম টাইপের যদি হয় তাহলে আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো কথা বাড়াইতেছি না, আপনাদের রিকোয়েস্টে আমি এই চ্যাপ্টারটা সুন্দরভাবে স্টার্ট করার চেষ্টা করতেছি। তো এখানে কি কি টপিক আছে? রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ, জারণ সংখ্যা নির্ণয়, জারণ বিজারণ বিক্রিয়া, এই টু জেড এইখানে যা যা আছে এগুলো নিয়ে আলোচনার চেষ্টা করবো। এটার পাশাপাশি যেটা আসবে সেটা বলে দেওয়ার চেষ্টা করবো। এর মধ্যে এই যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগপৎ ঘটে, এটা 100% আসবে, আসবে মানে আসবে। তারপরে এই যে লাশের তেলের নীতি, লাস্টেরটা, এটা আসবে। তারপর জারণ সংখ্যা নির্ণয়, এটা আসবে। তোমাদের তো এখন আবার নতুন একটা প্রসেস চালু হয়েছিল, সব প্রশ্ন। সো মানে এইগুলা একটাও তোমরা চেষ্টা করবা একটা টপিকও বাদ না দেয়, বুঝতে পারছো? একটা টপিকও যেন বাদ না যায়, সেটা চেষ্টা করা, মানে মানে সবকিছু করার চেষ্টা করবা। ঠিক আছে, তবে গুরুত্ব দেওয়া বেশি হচ্ছে এইগুলার প্রতি। এইগুলা থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম বা রিয়াকশন আসে। ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক, চলো। তো বিক্রিয়া শ্রেণী বিভাগের আগে মানে পদার্থের পরিবর্তন কয় ধরনের সেটা একটু জানা যায়। পদার্থের পরিবর্তন হচ্ছে দুই ধরনের। পদার্থের পদার্থের পরিবর্তন পরিবর্তন দুই ধরনের। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন। তাহলে এই রাসায়নিক পরিবর্তন কোনটাকে বলবো, কোনটাকে ভৌত পরিবর্তন বলবো, একটু দেখা যাক। সবার আগে একটু এই দ্বিতীয়টা একটু দেখে নিই, ভৌত পরিবর্তনটা কি জিনিস। যেমন এটা হচ্ছে বরফ। ঠিক আছে, বরফের সংকেতটাও H2, ঠিক আছে। এটা হচ্ছে সলিড আছে, তুমি এটাকে একটু তাপ দিলাম, একটু তাপ দিলাম, তাহলে সেটা কি কিসে পরিণত হলো? লিকুইডে পরিণত হবে। নর্মাল কনসেপ্ট যে পানিটা নর্মাল তাপমাত্রা ছুঁয়ে দিয়ে বরফটা নর্মাল তাপমাত্রাতে ছুঁয়ে দিল, সেটা লিকুইডে পরিণত হয়। সো এটা বুঝতে পারছি। এখন একটু খেয়াল করি, এটাকে আরেকটু তাপ দিলাম, আরেকটু তাপ দিলে সেটাকে কি হবে? ভ্যাপোরাইজেশনে পরিণত হবে, বাষ্প। ঠিক আছে, গ্যাস, গ্যাস বলতে পারি আমরা এটা। তো এইটার আন্তঃআণবিক শক্তিটা যদি আমি দেখি, মানে এটা বন্ধন শক্তি, এটা বন্ধন শক্তিটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো কোথাও কোনো চেঞ্জ নাই, কোথাও কোনো পরিবর্তন নাই। এখানে ও বন্ড এইচ, এখানে ও বন্ড এইচ, এখানে ও বন্ড এইচ। অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক পরিবর্তন ঘটে, কিন্তু ভেতরকার যে বন্ধন শক্তি, আন্তঃআণবিক কণার যে শক্তিটা, ওইটা পরিবর্তন হয় না, সেটাকে বলবো হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে এবার রাসায়নিক পরিবর্তনটা কি? রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে দুটোই চেঞ্জ হবে, বাইরেরটাও, বাইরের চেহারাটাও চেঞ্জ হবে, ভিতরেরটা তো চেঞ্জ হবে। সেটাকে বলতেছে হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন। তাহলে এবার একটু দেখা যাক রাসায়নিক পরিবর্তনটা কি। আশা করি ভৌত পরিবর্তনটা বুঝতে পারছো, যে মানে বাইরের বাইরেরটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ অবস্থা, বস্তুর অবস্থাটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু ভেতরের কাজ যে পরিবর্তনটা সেটা চেঞ্জ হচ্ছে না, সেটাকে ভৌত পরিবর্তন বলবো। এখন আসি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনটা কি? সাপোজ তুমি মিথেনকে, যে গ্যাসের যে রান্না করার চুলা, যে গ্যাসটা ওইটাকে তুমি পোড়াইতেছো, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি হইতেছে। বিক্রিয়ার সমতা করাটা ম্যাথের জন্য বাধ্যতামূলক। ম্যাথ আসলে তোমার এখানে সমতা করতে হবে। কার্বন একটা, অক্সিজেন হচ্ছে চারটা আছে, ঠিক আছে। এখানে আছে চারটা, আর এখানে অক্সিজেন দুইটা আর তিনটা, তো এখানে দুই দিয়ে দাও। তো হাইড্রোজেন কয়টা হয়ে গেল? চারটা, হ্যাঁ, সমতা হয়ে গেছে। তো এখানে তুমি মিথেনকে অক্সিজেনের সাহায্যে পোড়াইতেছো, কার্বন ডাই অক্সাইড পানি পাইতেছো।
কোথায় মিথেন আর কোথায় কার্বন ডাই অক্সাইড, কোনো বন্ধনের চেঞ্জ হয়েছে নাকি আমরা একটু দেখি তো। এখানে মিথেনের বন্ধনটা আছে এরকম চতুস্তলকীয়, তোমরা আর একটু ডিটেলস পড়বা, ডিটেলস পড়লে এইগুলো একটু জানতে পারবে ব্যাখ্যাগুলো। এই ও ডাবল বন্ড ও আর ব্যাখ্যা এই যে যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তি নিয়ে একটা চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 8। তো ওই চ্যাপ্টার 8টায় এই বন্ধন শক্তিগুলো নিয়ে আলোচনা আছে, ঠিক আছে। এগুলা নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার 8-এ। আর এখানে কার্বন খেয়াল করেন, কার্বন ডাবল বন্ড, এখানে 2 H বন্ড ও বন্ড H। দেখেন তো এই বিক্রিয়ক আর উৎপাদের কোনো বন্ধন শক্তি মিল আছে নাকি দেখেন তো। এই সি বন্ড H ও ডাবল বন্ড ও, এখানে দেখেন তো সি বন্ড H আর ও ডাবল বন্ড ও আছে কিনা, নাই। তার মানে যে পরিবর্তনের ফলে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটো পরিবর্তনই ঘটে সেটাকে বলবো রাসায়নিক পরিবর্তন। আমার মনে হয় আশা করি বুঝতে পারছেন। তো এরকম কেমিক্যাল চেঞ্জ, অনেক কেমিক্যাল চেঞ্জ আছে, আমি একটা নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় বুঝতে পারছেন। তো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কি, আপনারা আর একটু ভালো করে বই তো পড়তে হবে, বই পড়বেন, কখতে আসে কখগুলো সুন্দরভাবে পড়বেন। আমি জাস্ট আপনাদের একটু রোডে উঠাই দিতেছি, এরপরে তো আর একটু প্র্যাকটিস তো আপনার করতে হবে, ঠিক আছে। এরপরে একটু খেয়াল করা যাক, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এখন হচ্ছে বিক্রিয়ার শ্রেণী বিভাগ। ওকে, বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে একটু আলোচনা করব, খেয়াল করুন। দিক অনুসারে হচ্ছে বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে একমুখী একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী, একমুখী কোনটা উভমুখী কোনটা একটু দেখা যায়। সাপোজ ক্যালসিয়াম কার্বনেটকে আপনি তাপ দিলেন, এটার আদর্শ তাপমাত্রাটা হচ্ছে 600, আপনি ইচ্ছা মতো তাপ দিতেই পারবেন, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ভালোভাবে পেতে গেলে আপনার 600 ডিগ্রি তাপমাত্রা দিতে হবে। ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তাহলে দেখেন তো এই বেচারা তো একা একা বসে থাকবে না, বলবে ভাই আমি একটু উড়ে চলে যাই, ঠিক আছে। সো যে বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে, তবে উৎপাদ বিক্রিয়কে পরিণত হতে পারে না, তাকে একমুখী বিক্রিয়া বলে। তো একে যদি আমি একটু আটকাই দিই, এটা সাপোজ আমি বদ্ধ পাত্রে করি, বদ্ধ পাত্রে এই রিয়াকশনটা করি, তাহলে এই জিনিসটা কি হবে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে এবং উৎপাদ বিক্রিয়কে পরিণত হতে পারে তাকে উভমুখী বিক্রিয়া বলে। খুবই কনসেপ্টটা একদম মানে নর্মাল একটা কনসেপ্ট। যে বিক্রিয়া বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে, উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে, তাকে কি বলবো, উভমুখী বিক্রিয়া। দিক অনুসারে বিক্রিয়া দু ধরনের, আশা করি শিখতে পারছেন। একটু মুছে দিতেই হবে, ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি আগাবো। আপনারা যদি না বুঝতে পারেন মানে বারবার শুনবেন না, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবো, ঠিক আছে। এটাও মুছে দিলাম, দিক অনুসারে বিক্রিয়া। এখন তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় না তাকে তাপ হারি বিক্রিয়া বলে। নর্মাল একটা কনসেপ্ট। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মানটা ঋণাত্মক আসবে, ডেল এইচ এর মানটা ঋণাত্মক আসবে। আর তাপ হারি বিক্রিয়ায় ডেল এইচ এর মানটা ধনাত্মক আসবে। এই আপাতত একটু জেনে রাখেন, ঠিক আছে। বই দেখতে পাবেন এগুলা, বই দেখতে পারবেন। আর ডেল এইচটা নির্ণয় করার পদ্ধতি সেটা তো বললাম 8 অধ্যায়ে আছে, ঠিক আছে। তো তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে দুই ধরনের তাপ উৎপাদী আর হচ্ছে তাপ হারি। ওকে, এটাও বুঝলাম। এখন ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রেডক্স, রেডক্স, আর একটা হচ্ছে নন রেডক্স। একটা হচ্ছে রেডক্স আর একটা কি নন রেডক্স। যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয় সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। একটা উদাহরণ দেখা যায়, সাপোজ সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড,
সোডিয়াম ক্লোরাইড, এইখানে সোডিয়ামের যোজনী 1, এর যোজনী 1, 1 1 সব ঠিক আছে, এখানে 2 দিবে, এখানে 2 দিবে সমতা করার জন্য। সোডিয়ামের এখানে জারণ মান কল্পনা করলে এখানে 0, এখানে জারণ মান 0, 0 থেকে 1 হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবে, এই যে আসি এগুলো নিয়ে সব আলোচনা করবো। আর এখানে ক্লোরিন 0 থেকে হয়েছে -1, তাহলে ইলেকট্রন স্থানান্তর হয়েছে। তো ইলেকট্রন স্থানান্তর হলে এটাকে বলবো হচ্ছে রেডক্স বিক্রিয়া। আর ইলেকট্রন কোন কোন বিক্রিয়ায় স্থানান্তর হয় না, এই যে নন রেডক্স বিক্রিয়া, যেমন প্রশমন বিক্রিয়ায়, অদক্ষেপণ বিক্রিয়ায়, এগুলোতে ইলেকট্রন স্থানান্তর হয় না। ঠিক আছে, এগুলো নিয়েও আলোচনা করবো, আপাতত একটু দিতেছি। তো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটা রেডক্স বিক্রিয়া আর একটা নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, তো এগুলো নিয়ে আলোচনা করব। তো বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা শেষ। এখন হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। ধাতু সময়ের জারণ সংখ্যা পজিটিভ, অধাতুর জারণ সংখ্যা নেগেটিভ। একটা চার্ট আছে আপনাদের কেমিস্ট্রি বই, ওই চার্টটা একটু দেখবেন। ঠিক আছে, ধাতব আয়নে সাপোজ সালফেট SO4, SO4 2-, এইখানে এই যে জারণ মান -2, আর যোজনী কত, যোজনী হচ্ছে 2, অর্থাৎ যোজনী ধনাত্মক ঋণাত্মক হইতে পারে না, জাস্ট খালি ধনাত্মক হবে, জারণ মান ধনাত্মক আর ঋণাত্মক দুটোই হতে পারে। যেমন ধাতু সময়ের জারণ মান ধনাত্মক, অ্যামোনিয়াম প্লাস NH4+, এটার যোজনীয় 1, জারণ মানও 1, যোজনী যোজনী 1, জারণ মানও +1, এই প্লাস কথাটা লিখো। ঠিক আছে, তো এই আর কি অবস্থা। তো জারণ সংখ্যা নির্ণয় করবো, একটা চার্ট আছে, ওই চার্টটা সুন্দরভাবে একটু মুখস্থ করার চেষ্টা করবেন, বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, সাপোজ K2 সিয়ারটাও আমি হালকা একটু বলে দিই। যেমন হচ্ছে হাইড্রোজেন হালিনা কে রুবি চেসে ফেলেছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, তারপরে হ্যালোজেন মৌলগুলো কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনেসাইন। তারপরে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগান আছে। ঠিক আছে, সাপোজ এই যে এইগুলা তো নিষ্ক্রিয় গ্যাস, এইগুলো কারোর সাথে কি রিয়াকশন করতে দেখছেন কখনো? কখনো দেখবেন না, কারণ এরা রিয়াকশন করে না, তার মানে এটা যোজনীয় 0, জারণ মানও 0। আর এই যে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনেসাইন, এরা হচ্ছে হ্যালোজেন মৌল। কি মৌল? হ্যালোজেন মৌল। এই হ্যালোজেন মৌলের জারণ মান হচ্ছে -1, এটা হচ্ছে জারণ মান। এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, জারণ মান বা জারণ সংখ্যা। এখন এই যে এইগুলা, এগুলো প্রত্যেকটা জারণ সংখ্যা +1, জারণ সংখ্যা +1। তবে এই যে যে হাইড্রোজেনটাকে দেখতেছেন না, এটা দুটোই হয়, +1ও হয় -1ও হয়। কেন? হাইড্রোজেন যখন ধাতুর সাথে থাকে তখন -1, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এখানে হাইড্রোজেনের জারণ মান -1। বুঝতে পারছেন? এই হাইড্রোজেনটা সবার সাথে থাকে, ধাতুর সাথেও থাকে, অধাতুর সাথেও থাকে। যেমন আমি যদি লিখি HCl, এইখানে হাইড্রোজেনের জারণ মান +1 আর ক্লোরিনের জারণ মান -1, দুটো মিলে 0 হইতে হবে। ঠিক আছে, যৌগের সবগুলো পরমাণুর জারণ মান একত্রে 0 হয়। ঠিক আছে, এগুলো লেখা আছে ওই চারটার মধ্যে। তারপরে এই যে গ্রুপ 2টা যে লিখলাম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলোর প্রত্যেকটার জারণ মান হচ্ছে +2। এইগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন অক্সিজেন, এই যে চালকোজেন মৌল, এর আগেরটা কি আছে, নিষ্ক্রিয়, হ্যালোজেন, চালকোজেন, নিক্টোজেন, একটু মাথায় রাখার চেষ্টা করুন এগুলা। ও এস এস ই তে পড়ে। ঠিক আছে,
অক্সিজেনের জারণ মান নরমাল অবস্থায় -2, তবে পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2। কিভাবে সেটা একটু দেখা যাক। এটা মুছে দিলাম, এটা জাস্ট একটু নরমাল আলোচনা করতেছি। যেমন আহ, এই যে, আরে এটা তো মুছে দিলাম। আচ্ছা, লিখি না কে রুবি, আচ্ছা আর লিখলাম না। এই কটা লিথিয়াম আর অক্সিজেন যখন বিক্রিয়া করবে, অক্সিজেনের যোজনে 2, অক্সিজেনের যোজনে 2, লিথিয়ামের 1। তো এটা আছে, এটাকে বলবো লিথিয়াম অক্সাইড। কি বলবো? লিথিয়াম অক্সাইড। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় লিথিয়াম পার অক্সাইড, Li2O2। আপনাকে যদি বলে লিথিয়াম সুপার অক্সাইড, তখন LiO2, এটা আছে সুপার অক্সাইড। লিথিয়াম লিথিয়াম সুপার অক্সাইড, এটাকে বলবো লিথিয়াম পার অক্সাইড। লিথিয়াম পার অক্সাইড। আর এটাকে নরমালটাকে বলবো লিথিয়াম অক্সাইড। লিথিয়াম অক্সাইড, অক্সাইড। ঠিক আছে, একটু বুঝে নিও। তাহলে আমরা যদি বলি সোডিয়াম অক্সাইড, তাহলে Na2O, সোডিয়াম পার অক্সাইড Na2O2, সোডিয়াম সুপার অক্সাইড NaO2। আমার মনে হয় বুঝতে পারছেন। তাহলে পটাশিয়াম পার অক্সাইড বললে K2O2, এটা হচ্ছে পটাশিয়াম পার অক্সাইড। পটাশিয়াম সুপার অক্সাইড হবে KO2, আর পটাশিয়াম অক্সাইড হবে K2O। এটা নরমাল। এইখানে অক্সিজেনের জারণ মান -2, এখানে -2, আর এই দুটো মিলে হচ্ছে -2। কারণ পটাশিয়াম সবসময়ের জন্য 1। ঠিক আছে, পটাশিয়াম সবসময়ের জন্য 1। তার মানে এখানে +2 -2 মোট মান 0। এইখানে অক্সিজেনের জারণ মান -1, এইখানে হচ্ছে কয়টা, দুটো অক্সিজেনের -2, আর দুটা ইসের পটাশিয়ামের হচ্ছে +2। মোট মাঠ মিলে হচ্ছে 0। একটা পটাশিয়ামের +1, দুটো পটাশিয়ামের +2। এখানেও সেম অবস্থা, একটু খেয়াল করুন। এটা সোডিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড, অক্সাইড না, সোডিয়াম নরমাল অক্সাইড। এটা সোডিয়াম সুপার অক্সাইড। এটা এখানে খেয়াল করেন, এই যে সোডিয়ামটা, এটা হচ্ছে +1 সবসময়ের জন্য, এটা চেঞ্জ হবে। কিন্তু এই দুটো অক্সিজেনের 1 হওয়া লাগবে। দুটো অক্সিজেনের কি হওয়া লাগবে? জারণ মান 1 হওয়া লাগবে। আচ্ছা, আমি এটা নির্ণয় করা একটু শিখাইতেছি এখন। তাহলে আপাতত এতটুকু তো বুঝতে পারছেন যে পার অক্সাইড আর সুপার অক্সাইড কোনগুলো। পার অক্সাইড হচ্ছে K2O2, এরকম থাকলে পার অক্সাইড। আর নরমাল অক্সাইড কি? অক্সিজেনের যোজনে 2, পটাশিয়ামের 1, তাহলে K2O, এটা হচ্ছে নরমাল অক্সাইড, অর্থাৎ পটাশিয়াম অক্সাইড। আর পটাশিয়াম সুপার অক্সাইড হচ্ছে এটা, উল্টা। এটা একটু মুছে দিলাম। আচ্ছা, সুপার অক্সাইডটা একটু লিখি যে K2O, এটা সম্পূর্ণটা জারণ মান হচ্ছে 0। নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ মান 0। তাহলে এই অক্সিজেনেরটা ধরে নি 1, এক্স। তাহলে পটাশিয়াম হচ্ছে +1, এটাকে ধরবো এক্স, 2 আছে 2x ইকুয়াল টু 0। দ্যাট মিন্স 2x ইকুয়াল টু -1, এক্স এর মানটা হাফ, -1/2। ঠিক আছে, তো এইটা হচ্ছে পটাশিয়ামের জারণ, কিসের? অক্সিজেনের সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান। এটা একটু মুছে দিই। হ্যাঁ, এখন জারণ সংখ্যা নির্ণয় করতেছি, একটু খেয়াল করেন তো। যে কোনো একটা কে, মনে করেন আপনাকে একটা প্রশ্ন করলো KnNO4 যৌগে Mn এর জারণ মান নির্ণয় করো। জারণ মান কত? Mn এর জারণ মান কত? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো একটু স্টার্ট করি। মনে করি Mn এর জারণ মান
জারণ মান এক্স, mn এর জারণ মান এক্স। এখন এখানে সুন্দরভাবে অনেক স্যাররা লিখতে বলে, আসলে বোর্ডে একটু বড় বড় করে লিখলে ভালো হয়, ঠিক আছে। কে এর জারণ মান, কে এর জারণ মান প্লাস ওয়ান, আমরা জানি এটা। তারপরে হচ্ছে অক্সিজেন, এটা তো পার অক্সাইড বা সুপার অক্সাইড নাই, নর্মাল অক্সাইড, তাহলে অক্সিজেন এর জারণ মান মাইনাস টু। তারপরে ওই লাইনটা লিখতে হবে নিরপেক্ষ যৌগে, নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ মান শূন্য। পরমাণু সমূহের মোট জারণ মান শূন্য। তাহলে একটু খেয়াল করেন তো, কে এম এন ও ফোর ইকুয়াল টু শূন্য, পটাশিয়ামের হচ্ছে প্লাস ওয়ান, এই যে এম এন এরটা ধরছি এক্স, তাহলে এক্স, অক্সিজেনেরটা মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল টু শূন্য, ইকুয়াল টু শূন্য। তাহলে কি আসতেছে এখানে, ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স ইকুয়াল মাইনাস মাইনাস এইট ইকুয়াল টু শূন্য। এক্স এর মানটা বের করলে কত আসবে, এক্স এর মানটা বের করলে আসবে হচ্ছে সেভেন, এই যে প্লাস সেভেন, এটাই হচ্ছে এমএন এর জারণ মান, এটাই আছে। এটা আপনাদের শর্ট কোশ্চেনে একটা থাকবে, বিশেষ করে এসএসসি 26, আপনাদের শর্ট কোশ্চেনে এটা থাকবেই থাকবে 2 মার্কের জন্য, ঠিক আছে। তো KMnO4 H2 S2O7 ময়নাল সালফিউরিক অ্যাসিড, এস এর জারণ মানটা নির্ণয় করবেন। এস এর জারণ মানটা কত, বইয়ে আছে, গাইডে আছে, বহুত প্র্যাকটিস করার অনেক পদ্ধতি আছে, আপনাদের একটু চেষ্টা করতে হবে, আপনাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এটা মুছে দিলাম, পজ করে তুলে নেন, ঠিক আছে, পজ করে তুলে নেন। আসলে এই ক্লাস করার পরে যদি আপনারা একটু প্র্যাকটিস না করেন না, তাহলে এটা পসিবল না আসলে ভালো রেজাল্ট করা। ক্লাস তো আপনাদের হেল্প করতেছে, হ্যাঁ, এইটার পাশাপাশি আপনাদের নিজেদেরও কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে জারণ বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর হয় সেটা জারণ বিজারণ বিক্রিয়া, সেটা এই প্রাথমিক আলোচনায় দেখছি। এখন একটু খেয়াল করুন, জারণ বিজারণ বিক্রিয়া কয় ধরনের হয়, সংযোজনে হয়, বিয়োজনে হয়, প্রতিস্থাপনে আর দহনে, এই চারটা প্রসেসে জারণ বিজারণ বিক্রিয়া হয়। আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার একটা জারণ বিজারণ রিয়াকশন দেখি, আর আপনাদের প্রশ্নে থাকবে, এটা 100% আসবে, জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগ্ম পদ্ধতিতে ব্যাখ্যা করে, 100% আসবে। তাহলে খেয়াল করা যাক, প্রতিস্থাপন বিক্রিয়ার একটা দেখি, Zn প্লাস H2SO4, এটা রিয়াকশন করলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, ওকে ফাইন। Zn এর এটা আছে মুক্ত মৌল, কি কারোর সাথে আছে, মুক্ত বলে কি একা, তো কি কারোর সাথে আছে, যেমন এখানে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে সালফেটের সাথে আছে, বাট এইখানে কে, ও একা না, তাহলে এই কারণে ও শূন্য। এখানে জিঙ্কের প্লাস টু হয়েছে, কারণ এই সালফেটটার সম্পূর্ণটার হচ্ছে মাইনাস টু, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের একটা একটা কাউন্ট করবো, এখানে একটা পরমাণুর জারণ মানটা কাউন্ট করবো, হাইড্রোজেনের এখানে প্লাস অন, এইখানে হাইড্রোজেনের শূন্য, তাহলে প্লাসের সংখ্যা বাড়ছে কার, জিঙ্কেরটা বাড়ছে, জিঙ্কেরটা বাড়ছে, ঠিক আছে। আর হাইড্রোজেনের প্লাস ছিল, নিউট্রালে চলে গেছে, নর্মাল অবস্থায় চলে গেছে। আচ্ছা, ইলেকট্রন ছাড়ন মানে জারণ, কি করছে, এটা এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, বিক্রিয়াটার নাম কি, জারণ বিক্রিয়া। আর এই জারণ বিক্রিয়ায় যে মৌল বা যৌগ ইলেকট্রন ত্যাগ করে দেয় তাদেরকে বলবো বিজারক, বিজারক। আর নিচে জারিত হবে, নিজে কি হয়, জারিত হয়। একটা লাইন শেষ, আরেকটা লাইন আছে, এই জিনিসটা পেঁচাবে, বহুত পেঁচানটা করে, কিন্তু লাইন মাত্র দুইটা। এইখানে হাইড্রোজেন প্লাস অন ছিল, জিরো হয়েছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে, এটারে বলবো, এই বিক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া।
H2SO4 এই সম্পূর্ণটা H বা H2 এটা কিন্তু জারক না, সম্পূর্ণটা বিজারক। H2SO4 এই সম্পূর্ণটা হচ্ছে বিজারক। বিজারক আর কি বলতেছি, জারক। সম্পূর্ণটা কি জারক, আর নিজে কি হয়েছে বিজারিত। এই কারণে আমি এটার একটা ছন্দ লিখি এরকম, যা বিজা, যা বিজা, জারণ বিক্রিয়া বিজারক নিজে জারিত হয়, জারিত। এর বিপরীতটা তাহলে আপনারাই বলেন, বিজাবি, বিজাবি, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়ায় জারক নিজে কি হয় বিজারিত। এটা পেঁচানোর কি আছে ভাই, আপনারা নিজে বলেন। বহুত পোলাপানের কাছে শুনছি ভাই জারণ বিজারণ বিক্রিয়া, জারণ পেঁচানোর কি। আবারও বলতেছি জেডেন, আচ্ছা এটা বিক্রিয়ার মাধ্যমে একটু দেখাই না, জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া একটা বললে হবে, সমস্যা নাই। জারণ অর্ধ বিক্রিয়া জেডেন কি হয়েছে এখানে, জারণ অর্ধ বিক্রিয়ায় জেডেনটা নিউট্রাল অবস্থায় ছিল, দুটো ইলেকট্রন ত্যাগ করে জেডেন টু প্লাসে পরিণত হয়েছে। অনেকে স্যাররা দেখতেছি এইটাকে এরকম না লিখে এর পাশে প্লাস টু দেয় যাতে মার্ক না কাটে। তো বোর্ডে ভাই যে খাতা দেখবে তার স্টাইলে লিখতে হবে। সো আপনি এই -2 ইলেকট্রনটা এইখানে +2 বানাই দেন, জিনিসটা আসলে কিন্তু একই ছিল। আচ্ছা লিখেন, ঠিক আছে, প্যারা নেই, লিখেন তাহলে জেডেন, জেডেন থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, জেডেন টু প্লাসে পরিণত করছে, -2 এর পাশে গেল +2। এখন বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া এটা কি হবে, হাইড্রোজেন প্লাস আকারে ছিল, এই যে দেখতে পাচ্ছি এই যে প্লাস আকারে ছিল, তাহলে প্লাস থেকে নিউট্রাল হয়েছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে এইচে পরিণত হচ্ছে। আচ্ছা এটা দ্বিপরমাণু গ্যাস, এটা এভাবে থাকতে হবে না, থাকতে পারবে না। তাহলে 2H প্লাস, 2H প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে, মানে একটা হাইড্রোজেন একটা গ্রহণ করছে, সরি ত্যাগ না, গ্রহণ করে এইচে পরিণত হয়েছে, দুটো হাইড্রোজেন দুটো ইলেকট্রন ত্যাগ করে H2 তে পরিণত হয়েছে। তাহলে পূর্ণাঙ্গ বিক্রিয়াটা কি জানাচ্ছে ভাইয়া, পূর্ণাঙ্গ বিক্রিয়া, পূর্ণাঙ্গ বিক্রিয়া, পূর্ণাঙ্গ বিক্রিয়া দাঁড়াইতেছে হচ্ছে জিঙ্ক 2H প্লাস, জিঙ্ক 2 প্লাস প্লাস H2, এই পাশের ইলেকট্রন আর ওই পাশের ইলেকট্রন কাটাকাটি চলে গেছে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ বিক্রিয়া। আর যে ভাই যে এখানে দেখেন না, আচ্ছা এটা ওই পাশে লিখি, বিজারিত, বিজারিত, এই যে যে এটা -2, এরা কিন্তু দেখেন সালফেট এখানে -2, ওই পাশে গেছে মাইনাস, এর কি কোনো পরিবর্তন ঘটছে, ইলেকট্রন, ইলেকট্রনের কোনো পরিবর্তন ঘটে নাই। সো এরা হচ্ছে দর্শক। খেলাধুলায় যেমন দর্শক কিন্তু অংশগ্রহণ করে না, কিন্তু খেলায় উপস্থিত থাকে, গ্যালারিতে উপস্থিত থাকে না। যে বিক্রিয়ায়, হ্যাঁ, যে আয়ন গুলা, বিক্রিয়ায় যে আয়ন গুলা উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাদেরকে দর্শক আয়ন বলে। দেখেন কত সুন্দর একটা সংজ্ঞা, ঠিক আছে। তো এই আর কি, তো এই দর্শক আয়নগুলো এখানে সালফেট, এখানে সালফেট মিক্স করে দিলে এটা চলে আসবে। তো এইটাই হচ্ছে আপনাদের কারণ বিজারণ বিক্রিয়া। এর কঠিন কোথায়, আপনার ব্যাখ্যাটা কি লিখবেন, জেডএন উপরোক্ত বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয়েছে, ঠিক আছে, জেডএন দুটো ইলেকট্রন ত্যাগ করে জেডএন টু প্লাসে পরিণত হয়েছে, এবং জেডএন অর্থাৎ বিক্রিয়াটি একটি জারণ বিক্রিয়া, জেডএন বিজারক নিজে জারিত হয়েছে। একটা লাইন শেষ। দ্বিতীয় লাইনটা কি, 2H প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হয়েছে, অর্থাৎ H2SO4 জারক, বিক্রিয়াটা আছে বিজারণ বিক্রিয়া, নিজে বিজারিত হয়েছে। শেষ। এই গোড়ার দিন তো আপনাদের কঠিন লাগার কথা না ভাই, এখন প্র্যাকটিস করতে হবে আরো কয়েকটা। তার প্রতিস্থাপন দেখাইছি,
আপনি সংযোজন বিয়োজন, আচ্ছা সংযোজন সংশ্লেষণ বিয়োজন বিশ্লেষণ এটা নিয়ে একটু কথা বলার দরকার, কারণ খালের পরিক্রমায় দেখতেছি এগুলো হারাই যাচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না, একটু কথা বলবো আমি, এটা একটু মুছে দিই। আশা করি কারণ বিজারণ বিক্রিয়াটা ক্লিয়ার, এটা মুছে দিলাম। তোমরা সুন্দরভাবে পজ করে ঠান্ডা মাথায় তুলে নিবা, না বুঝলে বারবার শুনবা কি বলতে চাচ্ছি, ঠিক আছে? আর টেনে টেনে দেখবা না, টেনে টেনে দেখলে কি বুঝবা, কিছু বুঝবা না, ঠিক আছে? সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া হচ্ছে দুটা যোগ হয়ে, মৌল বা যৌগ যোগ হয়ে একটাতে পরিণত হয়। আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে সংযোজন আর সংশ্লেষণ, এখানে আর একটা জিনিস আছে, সংশ্লেষণ, সংশ্লেষণ আর বিয়োজন আর একটা আছে বিশ্লেষণ, বিশ্লেষণ। দুইটার মধ্যে ডিফারেন্সটা একটু দেখা দিতেছে, খেয়াল করেন। সাপোজ FeCl2 plus Cl2, FeCl3, Cl2, FeCl3, এই বিক্রিয়ায় একটা যৌগ আর একটা মৌল যুক্ত হয়ে কি হয়েছে, একটা যৌগ তৈরি করছে, মানে দুটো যোগ হয়ে একটা নতুন একটা যৌগ তৈরি করছে, সেটারে বলবো সংযোজন। দুটা যোগ হয়েছে। আর সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ, সাপোজ ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন MgCl2, MgCl2, দেখেন তো এই দুটো মৌল, এটা কিন্তু মৌল, এখানে কি কেউ যৌগ আছে ভাই? এই দুটো মৌল, এটাও মৌল, এটাও মৌল, দুটো মৌল যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে, ঠিক আছে? তো এটাকে বলবো হচ্ছে সংশ্লেষণ, সংশ্লেষণ, সংশ্লেষণ। আচ্ছা ভাই, এটা সংযোজন বলা যাবে না, এটা তো যোগ হয়ে তো হয়েছে, এটা সংশ্লেষণ প্লাস সংযোজন দুটোই বলা যাবে। প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রত্যেক সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। এরকম সুন্দর একটা লাইন আছে, এই লাইনটা ছোটবেলা আমি মানে একটু এলোমেলো করে ফেলতাম, একটু ঠান্ডা মাথায় শুনেন, ঠিক আছে? যদি দুটো মৌল যুক্ত হয়ে একটা যৌগে পরিণত হয় তাহলে সেটাকে বলবো সংশ্লেষণ, সংযোজনও বলবো, সংশ্লেষণও বলবো সংযোজনও বলবো, দুটোই বলা যাবে, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু যখন যৌগ আর মৌল বা দুটো যৌগ মিক্স হয়ে একটাতে পরিণত হবে তখন সেটারে বলবে সংযোজন। এই কারণে বলতেছি প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রত্যেক সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ না, ঠিক আছে? সংশ্লেষণ হওয়ার জন্য আমাদের মৌল লাগবে, সংশ্লেষণ হওয়ার জন্য কি লাগবে? মৌল লাগবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সিমিলার ভাবে আমি এই সংশ্লেষণটা তো বুঝেছি, বিশ্লেষণ আর বিয়োজনের মধ্যে যেটা হয় সেটা একটু বোঝানোর চেষ্টা করবো। এটা মুছে দিলাম, তোমরা পজ করে তুলে নিও, ঠিক আছে? পজ করে তুলে নিও। সাপোজ ম্যাগনেসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এটাকে ভাঙলাম, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া, বিয়োজন, বুঝলাম, এটা বিয়োজন বিক্রিয়া। তাহলে ভাইয়া বিশ্লেষণ কোনটারে বলতেছেন? বিশ্লেষণ হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম প্লাস Cl2, ঠিক আছে? তো এটাকে বলবো বিশ্লেষণ প্লাস বিয়োজন, বিশ্লেষণ, বিশ্লেষণ বিয়োজনও বলা যাবে, বিয়োজন। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে দুটি মৌল তৈরি করে, এরা কি মৌল না? মৌল তৈরি করে, যদি মৌল তৈরি করে সেটাকে বিশ্লেষণ বলবো। আর এটা তো ভাঙছে, ভাঙলেই বিয়োজন,
বুঝতে পারছেন? এখন এটা তো একটা যৌগ ভেঙে দুটো এখানে একটা, এটা কিন্তু যৌগ, এটা মৌল না, কারণ ক্যালসিয়াম আর অক্সিজেন আছে, এটা কিন্তু যৌগ। একটা যৌগ আর একটা যৌগ, দুটো যৌগ বা একটা যৌগ একটা মৌল এভাবেও তৈরি করতে পারে। এই কারণে এটা হচ্ছে বিয়োজন, ভাঙলেই বিয়োজন। কিন্তু মৌল আকারে ভাঙলে সেটা বিশ্লেষণ। হ্যাঁ, বানান তো ঠিক আছে, বিশ্লেষণ। আশা করি বুঝতে পারছেন। তো বইয়ে বা যেখানে আপনার নোট খাতা একটু সুন্দরভাবে তুলে রেখে, ঠিক আছে? তো পরেরটায় যাই, যাই। ও, এগুলা যে দেখাইতেছি না, এখানে কিন্তু ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, হ্যাঁ। তো এই বিক্রিয়াগুলো তো হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর হয়। তো এগুলো করার চেষ্টা করবেন। আমি তাও আরেকটা দেখাই দিচ্ছি, এই সংযোজনের একটা দেখাই দিচ্ছি, খেয়াল করেন। সাপোজ এটা দেখালাম, বিশ্লেষণের একটা দেখাইলাম, জান। এখানে ম্যাগনেসিয়ামের +2, একটা ক্লোরিনের -1, দুটো ক্লোরিনের -2, দ্যাট মিন 0। ম্যাগনেসিয়াম একার হচ্ছে +2, এখানে ক্লোরিনের মাইনাস, এখানে 0, এখানে 0, কারণ মুক্ত অবস্থায় আছে, এরা মুক্ত অবস্থায় আছে। +2 থেকে 0 হচ্ছে, -1 থেকে হচ্ছে 0। 0 বলতে নিউট্রাল। তাহলে এইখানে কি হয়েছে, ম্যাগনেসিয়াম 2+ ছিল, কি করছে, 2+, ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে নিউট্রালে চলে গেছে। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ বিক্রিয়া, আর জারণ বিক্রিয়াটা কি হবে, জারণ বিক্রিয়াটা হবে ক্লোরিন মাইনাসে ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিনে চলে গেছে, 2 2 Cl। পূর্ণাঙ্গ বিক্রিয়া, এটা কাটা গেছে, Mg2+, 2Cl মাইনাস Mg+Cl। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারক, নিজে বিজারিত হয়েছে। এটা এখানে জারক বিজারক সেম, জারক বিজারক কি সেম। এরকম করে সুন্দরভাবে একটু সাদা লিখতে হবে এগুলো। তো আপনারা আশা করি এগুলো সব প্র্যাকটিস করবেন, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, হ্যাঁ, এই কয়টা রিয়াকশন আছে সুন্দরভাবে চেষ্টা করবেন করা। এটা একটু মুছে দিতেছি। এরপরে নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া আমাদের প্রশমন, যেমন আছে প্রশমন, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, লবণ প্লাস পানি, অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি। অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড নেন, অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড কি অ্যাসিড নেবেন, H2SO4, সালফিউরিক অ্যাসিড নেন, আর নেন সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। সল্ট যে উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট, Na2SO4 প্লাস পানি, H2। বিক্রিয়াগুলো সমতা করতে হবে। এখানে 2 দিয়ে দিলাম, সোডিয়াম হয়ে গেল দুইটা, এখানে দুইটা আছে, দুইটা হলো, অক্সিজেন আছে 4টা, আর একটা 5টা, হাইড্রোজেন আছে দুইটা, দুইটা 4টা। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে দিই, হাইড্রোজেন 4টা, এখানে হাইড্রোজেন দুইটা আর দুটো 4টা, অক্সিজেনের 4, 4 আর 2 6, 4 আর 2 6, ঠিক আছে। তো এইখানে অনেকে বলে যে ভাইয়া এই সমতাকরণটা একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে, হ্যাঁ? আর এখানে বলে যে কোনটার সাথে কোনটা রিয়াকশন করবো, কি কি হয়, এটা সূত্র আকারে এই একদিন দেখি ক্লাসটা নিব সব সূত্র নিয়ে। তাও আমি একটু ভেঙে বুঝাই দিতেছি। H2SO4, সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তারপরে NaOH, এই সমতার সাথে এই যে বিক্রিয়ার কোনো তেমন কোনো যোগাযোগ নেই, ঠিক আছে। এগুলো বিক্রিয়াটা ডিপেন্ড করে যোজনের উপর, ঠিক আছে। সমতা পরে, সমতা হচ্ছে পরের বিষয়, আগে হচ্ছে যোজনী ঠিক রেখে কাজ করতে হবে। খেয়াল করেন আমি এই বিষয়টা কেমন করতেছি। সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস,
ঠিক আছে, OH মাইনাস, ব্র্যাকেট দরকার নাই, OH মাইনাস। তাহলে প্রকৃতির একটা নিয়ম আছে, সেটা কি? প্রকৃতির নিয়মটা হলো প্লাস গুলা মাইনাস গুলাকে আকর্ষণ করবে। তাহলে এই 2H প্লাস আর OH মাইনাস মিলে হচ্ছে পানি, ঠিক আছে, মিলে কি হবে? পানি হবে। আর Na আর সালফেট পাশাপাশি আগে লিখবো, সোডিয়াম আর সালফেট পাশাপাশি লিখলাম। সালফেটের যোজন 2 2 দিয়ে দিলাম, সোডিয়ামের যোজন 1, এখানে 1 দিলাম, 1 গেল দিলাম, ঠিক আছে, প্লাস H2। আর সমপাত ওই যে এখানে 2 হবে, এখানে 2 হবে। এরকম অনেক বিঘা রিয়াকশন আছে, এরকম করতে হবে আপনার, ঠিক আছে। তো এই রিয়াকশন গুলাতে কি হয় না, নন রেডক্স বিক্রিয়া এগুলা প্রশমিত হয়, প্রশমন বিক্রিয়া বলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে, ঠিক আছে। এখন হচ্ছে অদক্ষেপ বিক্রিয়া নিয়ে আলোচনা করব, খেয়াল করেন, অদক্ষেপ বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। সাপোজ সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস সিলভার নাইট্রেট AgCl প্লাস NaOH, NaNO, ঠিক আছে, সিলভার NO3, সিলভার নাইট্রেট। এখানে এই যে লবণটা পাইছো, সিলভার ক্লোরাইড, এইটা পাত্রের তলানিতে জমা থাকে, তলানি, তলানি আকারে জমা থাকে, তাই এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তোমরা একটু চেষ্টা করো, আমি যে নন রেডক্স বিক্রিয়া বললাম, তোমরা একটু দেখবা না, সোডিয়ামের এখানে প্লাস অন, এখানে প্লাস অন, নাইট্রেটের মাইনাস অন, আর্জেন্টামের প্লাস অন, আর্জেন্টাম মানে সিলভার আর কি, আর এখানে ক্লোরিন মাইনাস অন, প্লাস অন, মাইনাস অন, দেখছো? সোডিয়াম প্লাস থেকে প্লাস অন থেকে প্লাস অন, এটা হচ্ছে প্লাস অন থেকে প্লাস অন, নাইট্রেটে যা আছে তাই, মানে কোথাও কোনো কি হয় নাই, চেঞ্জ ঘটে নাই, ইলেকট্রনের চেঞ্জ ঘটে না, বিক্রিয়কে যেমন আছে ঠিক উৎপাদের সেই আকারে ইলেকট্রন আছে, ইলেকট্রন স্থানান্তর হয় না। সো এটাকে বলবো হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাই অধঃক্ষেপণ বিক্রিয়াটাই কি নন রেডক্স আকারে প্রকাশ করা যায়। তো এই তলানি আকারে জমা থাকলে সেটা কি অধঃক্ষেপণ বিক্রিয়া। এই AgCl এটা আছে বিশ্লেষিত হয় না, এই কারণে তলানি আকারে পাত্রে নিচে থেকে যায়, ঠিক আছে। তো এটা একটু মুছে দিলাম, ঠিক আছে, তো আপনারা তুলে নিয়ে তো দর্শকায়ন সম্পর্কে বলছি, বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু অংশগ্রহণ করে না, হ্যাঁ সেটা হচ্ছে দর্শকায়ন। পলের বিকারককে একটু সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো, খেয়াল করেন। আচ্ছা, এই বিক্রিয়াটা লিখে নিয়ে আগে, তাহলে সুন্দরভাবে লিখি, তাহলে বুঝবেন না। সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস NaCl প্লাস AgNO3 এটা রিঅ্যাকশন করলে AgCl প্লাস AgCl NaNO3 সোডিয়াম নাইট্রেট। এই যে সোডিয়াম ক্লোরাইড পদক্ষেপ করলো, এই পদক্ষেপটা পদক্ষেপ বিক্রিয়া, এটা তো পদক্ষেপ পড়ে, পদক্ষেপ পদক্ষেপ পড়ে, ঠিক আছে, নিচের তলানি হিসেবে জমা থাকে, তলানি হিসেবে জমা থাকে। এখন এই সিলভার নাইট্রেটটাকে কাজে লাগাবো, সিলভার নাইট্রেট এখান থেকে স্টার্ট হচ্ছে, তবে টরেন বিকারকটা বোঝার জন্য একটু ঠান্ডা মাথায় 2টা মিনিট ধৈর্য ধরে সরেন, তাহলে হবে। সিলভার নাইট্রেটের সাথে NaOH রিঅ্যাকশন করলে AgOH প্লাস
NO3। রিয়াকশন গুলো আসলে শেখা লাগবে। এই যে সিলভার এই হাইড্রোক্সাইডটাকে নেবে, সিলভার হাইড্রোক্সাইড, আর হচ্ছে নাইট্রেট NO3, এখানে বিশেষ সোডিয়ামটা নিবে, মানে এই সোডিয়াম নাইট্রেটকে নিবে, সিলভারটা নেবে হাইড্রোক্সাইড থেকে, এভাবে উৎপন্ন হবে। আপনি আমি যেভাবে ভেঙে করাইছি ওইভাবে করলে আশা করি বুঝতে পারবেন। আর সূত্রটা একটু ভালো লাগবে, 5 অধ্যায়ের দুটো পেজ আগে উল্টাবেন, দুটো পেজ উল্টায় ওখানে দর্শক আয়ন আছে, ওখানে কি আছে দর্শক আয়ন আছে, দর্শক আয়ন গুলো কি বুঝতে পারছে, দর্শক আয়ন বলতেছে যৌগমূলক আছে, যৌগমূলকটা একটু বুঝতে রাখার চেষ্টা করবেন, তখন এগুলো কিছুই না রিয়াকশন। এই সিলভার নাইট্রেট, এখন খেয়াল করেন এই যে AgOH হইল, উৎপন্ন হইল AgOH, এটা Ag2O প্লাস H2, আগে লিখে নিই তারপরে বলতেছি। Ag2O প্লাস অ্যামোনিয়া প্লাস H2O, বুঝাই দিতেছি, এটা আগে লিখে নিই। ঠিক আছে, এখন এই যে এখানে আছে মেন কাজটা, H3CHO 2 Ag প্লাস প্লাস 2OH মাইনাস CH3CW minus 2Ag plus a solid plus 1। টরেন্ট বিকারকটা কি সেটাকে জানা যাক। এই টরেন্ট বিকারকটা হলো অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার করা হয়। যে বিকারক অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে টরেন্ট বিকারক বলে। আর এইটা হচ্ছে এইটার এজি সিলভারের সাদা অধক্ষেপ, উপরে লিখি সাদা অধক্ষেপ, অধক্ষেপ, এটা হচ্ছে সাদা অধক্ষেপ। এই যে এটা হচ্ছে সাদা পদক্ষেপ করে তলানি হিসেবে থাকে। এই সাদা পদক্ষেপটা পড়ে প্রুফ করে যে এটা হচ্ছে অ্যালডিহাইড, বুঝতে পারছেন? তো এখানে খেয়াল করেন AgNO3 প্লাস NaOH, এটা থেকে AgOH, এই Ag-টা এখানের এই প্লাসটা এখানকার মাইনাসের সাথে যাবে, আর NO3টা এই সোডিয়ামের সাথে যে ফার্স্টে AgOH উৎপন্ন করবে, আর এই NO3 আর Na-টা NaNO3 উৎপন্ন করবে। ওকে, বুঝলাম। এখন এই যে AgOH উৎপন্ন হলো, এই AgOH কে বিশ্লেষিত করলে Ag2O প্লাস H2 এটা উৎপন্ন হয়। এখন এই Ag2O অর্থাৎ সিলভার অক্সাইডের সাথে অ্যামোনিয়া আর পানি মিক্স করলে, অ্যামোনিয়া আর পানি মিক্স করলে সিলভার নাইট্রেটের যে আয়নটা সেটা পাই, আর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন পাই। এখন এখানে সিলভার নাইট্রেট আয়ন পাইতেছি, অর্থাৎ সিলভারের একটা আয়ন পাইতেছি, সিলভার প্লাস। ঠিক আছে, তো এই সিলভার প্লাসের যে আয়নটা এটার সাথে যদি আমি অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড মিক্স করি, মানে এই দুটো আয়ন যদি আমরা মিক্স করি, তাহলে এটা হচ্ছে ওইক অ্যাসিড, জৈব অ্যাসিড উৎপন্ন করবে, আর সিলভারের একটা সাদা অধক্ষেপ নিচে পড়ে থাকবে, আর হচ্ছে পানি উৎপন্ন করবে। এই সাদা অধক্ষেপটা প্রমাণ করে যে এইটা হচ্ছে টলেন বিকারক। অর্থাৎ টলেন বিকারক কাজটা কি, এই অ্যালডিহাইড যে শনাক্তকরণে সাহায্য করা। ঠিক আছে, এটাই হচ্ছে টলেন বিকারক, তাছাড়া কিছু না। ঠিক আছে, এটা একটু মুছে দিলাম, সুন্দরভাবে একটু করবা তোমরা। ঠিক আছে, হ্যাঁ, এখন হচ্ছে আর্দ্র বিশ্লেষণ আর পানি যোজন, এই দুটো নিয়ে একটু আলোচনা করবো। সাপোজ আর্দ্র বিশ্লেষণে একটা রিয়াকশন লিখতেছি, Al অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি, প্লাস পানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানির সাথে রিয়াকশন করলে কি হবে সেটা একটু খেয়াল করা যায়।
অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙলাম, কি ভাঙলাম, কি উৎপন্ন হলো, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের যোজনী 2 আর ক্লোরিনের 1 যোজনী, ঠিক আছে, 3Cl- আর H2O 2H প্লাস প্লাস OH মাইনাস, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, অ্যালুমিনিয়ামের যোজনী 3, হাইড্রোক্সাইডের 1 1 দেওয়া লাগে না, প্লাস হাইড্রোজেন আর ক্লোরিন মিক্স করলে কি উৎপন্ন হবে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে পানিটা বিশ্লেষণ হয়ে গেল, এটা কে বলতেছে আর্দ্র বিশ্লেষণ। পানিটা কিন্তু এখানে ভাঙছে, কিন্তু কিছু কিছু সময় পানিটা ভাঙবে না। এখানে তাহলে এইটা আর এটা মিলে উৎপন্ন হলো কোনটা, এই যে এটা, আর এই দুটো মিলে উৎপন্ন হলো এইটা, বুঝতে পারছো? এখন এই যে পানিটা ভেঙে গেছে, এটা আমরা বলতেছি এটা আর্দ্র বিশ্লেষণ। আর পানি যোজনটা কি, পানি যোজনটা কি একটু খেয়াল করা যায়। পানি যোজনটা হলো, সাপোজ কপার সালফেট প্লাস 5H2, এই পানিটা এই কপার সালফেট ভাঙবে না, না ভেঙে একদম মিক্স হয়ে যাবে কপার সালফেট, টুটে যেটা বলি, ঠিক আছে, এটা হচ্ছে টুটের সংকেত, টুটে, ঠিক আছে। এটাও কপার সালফেট টুটে, কিন্তু গুঁড়াটা, গুঁড়া যেটা গুঁড়া আছে না ওটা, আর এটার মধ্যে যে পানি মিক্স করা ওই জ্বালা মাখন না শাকের মধ্যে ওইটা, ঠিক আছে। তো এইখানে এই পানিটা ভাঙে নাই, একসাথে মিক্স হয়ে এটা তৈরি করছে, তো এটাকে বলতেছি পানি যোজন। তারপর আছে সমাণু পলিমারকরণ, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। সমাণু পলিমারকরণ, খেয়াল করা যায়, এটা মুছে দিলাম। সমাণুটা কি, আচ্ছা পানি যোজনের কি আরেকটা ইয়া দিব, ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে 6 অণু পানি মিক্স হয়, ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানি মিক্স হলে CaCl2 6H2, এটাও পানি যোজনের একটা উদাহরণ, ঠিক আছে। তো অনেক উদাহরণ দেওয়া যাবে, সমস্যা দিলাম। এরপরে দেখবো হচ্ছে আমরা আমাদের প্রায় শেষের পথে, আর্দ্র বিশ্লেষণ শেষ, পানি যোজন শেষ, সমাণু আর পলিমারকরণ দেখব। খেয়াল করেন, সমাণুটা কি, CH3 CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল। আবার এইটার সেম টাইপটা O বন্ড CH3, দেখেন এখানে কার্বন আছে একটা দুইটা, এখানে কার্বন আছে দুইটা, অক্সিজেন আছে একটা, অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে 3 আর 2 5 আর 1 6টা, এখানে আছে হাইড্রোজেন 6টা। তাহলে ভাই এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটা ইথার, এটা কি ইথার, আর এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকো। তো পরমাণু সেম থাকলেই ওদের উল্টা পাল্টা বসায় দিলে যে হয়ে যাবে বিষয়টা না, দেখেন এইটা কিন্তু এইটা আর এটা কিন্তু সেম পরমাণু বিশিষ্ট, কিন্তু যে ওদের জায়গাগুলো চেঞ্জ করছে, ইথারটা দেখতে এমন আর অ্যালকোহলটা দেখতে এমন। তো এটা হচ্ছে দুটো পরমাণু হিসেবে এরা সমাণু, কিন্তু এদের গাঠনিক সংকেতটা ভিন্ন, এদের কি গাঠনিক সংকেতটা ভিন্ন, তাই এটাই হচ্ছে সমাণু, বুঝতে পারছেন? যে পরমাণু সেম থাকলেও দুটি ভিন্ন যৌগ হতে পারে, ঠিক আছে, এই যে দুটা যৌগ ভিন্ন যৌগ, ঠিক আছে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার, এটাই হচ্ছে সমাধান, যে পরমাণু সেম থাকবে। এখানে পজ করে তুলে নেন। লাস্টে আমি দেখাইতেছি এই যে পলিমার করুন, পলিমার, পলিমার আর মনোমারটা খেয়াল করেন। আমরা যে বাজার সদর করার সময় কিছু একটা কিনতে গেলে পলিথিন দেওয়া গেল, আসলে এটা পলিইথিন, ইথিনের অনেকগুলো অণু, পলি মানে অনেক, ঠিক আছে, আসলে এটা উচ্চারণ হবে পলিইথিন, অনেকগুলো পলিথিন, পলিথিন বিষয়টা এরকম না, পলিইথিন। তাহলে ইথিনের মনোমারটা আমরা দেখি, একটা অণুটা দেখি, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, CH2 ডাবল বন্ড CH2,
এটা হচ্ছে ইথিনের মনোমার। এখন এই ইথিনের মনোমারকে আমরা হিট দিব, হিট, তাপ, তারপর আর কি দিব, প্রেসার, প্রেসার, আর প্রভাবক। প্রভাবকের ইংলিশটা হচ্ছে ক্যাটালাইজড। বুঝতে পারছেন? CATALYST, ঠিক আছে, ক্যাটালাইজড। এটা হচ্ছে বাংলা নামটা অনুঘটক, অনুঘটক বা প্রভাবক। ঘটক, ঘটক, ঘটকরা কি করে, দিয়ে দেয় না মানুষের, সাহায্য করে দিয়ে দেয়। এরকম এটাকে ভাঙতে সাহায্য করে এই অনুঘটক, ঠিক আছে। হিট, তাপ, তাপ তো সাহায্য করতেছে, কিন্তু সবার রাজি থাকা লাগবে না। তাপ দিতেছি, প্রেসার দিতেছি, আর অনুঘটক ক্যাটালাইজড, এটা দিলে কি উৎপন্ন হবে, এটা বন্ধনটা ভেঙে যাবে। বন্ধনটা ভেঙে কি উৎপন্ন হবে খেয়াল করেন, CH2 বন্ড CH2, এই যে এই একটা বন্ধন এখানে চলে আসলো, এটার বন্ধনটা এখানে চলে আসলো, অনেকগুলো অণু, কি, অনেকগুলো অণু। এটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আরো আছে, পিভিসি তৈরি হয়। 11 অধ্যায় পাবেন, 11 অধ্যায় যখন করাবো, করাবো আসলে করাবো, হ্যাঁ করাইতে পারি, দেখি দেখা যাক। 11 করাবো ইনশাল্লাহ। যদি 11 করে না, 1 ঘন্টার মতো সব কাভার দিয়ে দেবে এরকম। আর বিক্রিয়া রিয়াকশন বিন্দু পরিমাণ মুখস্থ রাখা লাগবে যদি করাই, ঠিক আছে, দেখা যাক। তো এই আর কি, এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এখন লাস্ট বাকি থাকতেছে কি, লা শাতেলিয়ার নীতি, এটা লাস্ট বাকি থাকতেছে। তো এটা মুছে দিলাম, আপনারা সুন্দরভাবে তুলে নেবেন, ঠিক আছে। সমানুকরণ বিক্রিয়া কি, হ্যাঁ এগুলো একটু সুন্দরভাবে বইয়ে পড়বেন। আমি সুন্দরভাবে উদাহরণটা দিয়ে দেখাই দিলাম। আমার মনে হয় আপনারা বুঝবেন, কেন জানি মনে হইতেছে বুঝতেছে, বুঝতে পারছেন? তো এখন লাসা তেলের নীতি করানোর আগে কিছু বাস্তব ভিত্তিক রিয়াকশন দেখা যায়, ঠিক আছে। যেমন ইথেন, এই ইথেনকে যদি আপনি তাপ দেন বা অক্সিজেনের সাথে পোড়ান, তাহলে সেটা কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি করবে, প্লাস তাপ, তাপ, হিট। এখন এটা তো 2 অণু কার্বন ডাই অক্সাইড। এখন এটা যদি কমাই দেন, অক্সিজেনটা কমাই দিলে কার্বন মনোক্সাইড কিভাবে তৈরি করে, কার্বন মনোক্সাইড তৈরি করার জন্য প্রপার অক্সিজেন দিবেন না, একটু কম অক্সিজেন দিবেন, অর্থাৎ 2 অণু ছিল 1.5 অণু দিবেন। 1.5 অণু দিলে সেটা আছে কার্বন মনোক্সাইড প্লাস পানি প্লাস হিট। এখন আপনি এটারে আরো কমাই দিলেন, এই যে 1.5 অণু, 1.5 অণু থেকে আপনি এটারে 1 অণুতে যদি নামাই নিয়ে আসেন, 1 অণুতে যদি নামাই নিয়ে আসেন, তুমি শুধু কার্বনটা চলে আসবে, কার্বন, পানি, আর তাপ। তার মানে পেট্রোল বা ডিজেল, ডিজেলের ক্ষেত্রে বেশি হয়, পেট্রোলের লং লং লেভেল অনেক হাই থাকে, অক্টেনের লং লেভেল অনেক হাই থাকে। এই কারণে দেখবেন স্পোর্টস কার, তারপরে বড় বড় যেসব বাইক, ভালো ভালো বাইকে অক্টেনটা প্রডিউস করা হয়, অক্টেনটা ঢুকে চালানো হয়। তো অক্টেন ডিজেলের তেমন একটা প্রবলেম ক্রিয়েট করে না, তবে মানে মানুষ এখন ডিজেলও বলে না, পুরা মোবাইল দিয়ে গাড়ি চালায়। তো পুরা মোবাইলে এই অক্সিজেনের মাত্রাটা তো বেশি থাকে না, এই কারণে কালো ধোঁয়া ধুমায় বাড়াইতে থাকে, এই যে কার্বন ধুমায় বাড়াইতে থাকে, বুঝতে পারছেন? অক্সিজেনের মাত্রা যত কম থাকবে তত হচ্ছে কি হবে, কালো ধোঁয়া সৃষ্টি হবে। এবং ধোঁয়া সৃষ্টি হতে হতে এখন কি হবে, কার্বন তৈরি হবে। তো আপনার প্রপার অক্সিজেন লাগবে, ঠিক আছে। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ অনেকগুলাই তো ইয়ে আছে, এরকম যৌগ আছে, অ্যালকেন, যদি একটু অ্যাডভান্স ফর্ম। অ্যালকেন তোমার 11 অধ্যায় 9 এর আছে, ওটা
অতটা করবে না, বাট 11 হতে গেলে তখন আর একটু ভালো করে বুঝতে পারলাম যে ভাই এটা তো অ্যালকেন, অ্যালকেনের কি আর কোনো নাই, আর কোনো যৌগ নাই, ওইগুলা নিলে কি হবে না? অবশ্যই হবে। অ্যালকেনের ক্ষেত্রে মিথেন নিচে, ইথেন নিলেও সেম হবে, কার্বন ডাইঅক্সাইড পানি, ইথেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপ্টেন অক্টেন নন ডেকেন উনডেকেন ডুবডেকেন সব কিছুর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। তবে কতটুকু, এই সমতাকরণটা কতটুকু সেটার জন্য একটা সূত্র তৈরি আছে। এই সূত্রটা আমি নিচে রেখে দিচ্ছি, খেয়াল করেন। এই সূত্রটা লাগবে Cx plus Cy, Cx plus Cy plus x plus y by x O2 plus x O2 plus y by x, y by 2, sorry, y by 2 H2O plus তাপ ডেল, ডেল এইচ বা তাপ একই কথা, ডেল। এটা হচ্ছে সূত্র। দেখেন আমি এক্স এর মানটা, আসলে এটা সূত্র আছে ভাই, অ্যালকেনের সূত্র আছে ACnH2n+2, ঠিক আছে। এন এর মান 1 বসালে মিথেন CH4, এর মান 2 বসালে ইথেন C6H6, 2 না 4 আর 2 6 C3, 3 না 6 আর 2 8, এরকম আর কি। তো আপনারা এই সূত্র ভিত্তিক কত কোনটা কত মোল উৎপন্ন হবে এটা জানতে পারবেন, এটা সি কিন্তু, ঠিক আছে। এই জিনিসটা আমার মুখস্থ ছিল জানি, তাও আমি দেখে লিখছি, ঠিক আছে। কারণ পড়ানোর সময় হঠাৎ করে দেখা যায় মিস্টেক হয়ে যায়, 2+3 অনেক সময় 6 বলে দিই, ঠিক আছে। তা এটা আরো ভিডিও হইতেছে, এই কারণে একটু দেখে লেখা, তাছাড়া কিছু না। তো এই সূত্র মোতাবেক আপনারা এই রিঅ্যাকশন গুলো সব করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই আর কি। তো এখন হচ্ছে আমরা সবিশেষ একটা পুরাটাই শেষ, এখন লাশ আপেলের নীতি নিয়ে একটু আলোচনা করবো, খেয়াল করেন। লাশ আপেলিয়ার নীতি মুছে দিলাম, এটা একটু তুলে নেবেন সুন্দরভাবে। আর আপনাদের বলতেছি এগুলা আসবেই, আসবে লাশ আপেলিয়া জারণ বিজারণ এই দুটার মধ্যে মানে আসবে আসবে সৃজনশীল, ঠিক আছে। তো লাশ আপেলের নীতিটা আগে একটু মুখে বলি, বই আছে আপনার, বই বা গাইড আছে, আমি মুখে বলি। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যে কোনো একটি নিয়ামক তাপ চাপ ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হার এমন ভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক ফলাফলের হার প্রশমিত হয়। আমি জানি মাথার উপর দিয়ে গেছে, আমি জানি বিষয়টা। তো এই জিনিসটা একটু বুঝাবো, খেয়াল করেন।